সময় পরিবর্তনের সাথে সাথে পিএফের গুরুত্বও কিন্তু ক্রমশ বাড়ছে। আর গুরুত্ব বৃদ্ধির সাথে সাথে পিএফ সংক্রান্ত নিয়মকানুনেরও কিন্তু আমূল পরিবর্তন ঘটছে। 2026 সালে পিএফ সংক্রান্ত নিয়মের ঠিক কী পরিবর্তন হয়েছে, কোড অন সোশ্যাল সিকিউরিটি স্কিমে বা এর মাধ্যমে পিএফের ঠিক কী কী নতুন সংযোজন হয়েছে বা নতুন করে কী কী বিয়োজন হয়েছে, সামগ্রিক বিষয়গুলি খুব সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তাই আপনাদের কাছে অনুরোধ করব, দয়া করে স্কিপ করবেন না। স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবেন। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এছাড়াও ভিডিওগুলি বেশি বেশি করে শেয়ার করুন। দেখুন, প্রথমেই বলে রাখি, আমি আপনাদের সামনে দুটি পিডিএফ কিন্তু তুলে ধরার চেষ্টা করছি এবং এই পিডিএফ দুটি আপনারা যদি মনে করেন যে আপনাদের প্রয়োজন আছে, তাহলে অবশ্যই কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারেন। তবে আমার মনে হয় এগুলি আপনাদের জন্য কিন্তু বিশেষভাবে উপযোগী। দেখুন, 2026 সালে কোড অন সোশ্যাল সিকিউরিটি স্কিমে পিএফ সংক্রান্ত নিয়মের আমূল পরিবর্তন আনা হয়েছে। এখানে মূলত পিএফ জমা থেকে তোলা, পিএফের যে পেনশন সংক্রান্ত অ্যামাউন্ট থেকে শুরু করে ট্যাক্সের আমূল পরিবর্তন কিন্তু আনা হয়েছে। এখানে পিএফ জমার নিয়মের বেশ কিছু পরিবর্তন আমি আপনাদের সামনে তুলে ধরছি। আমি প্রথমে মূলত ইপিএফ মানে যারা বিভিন্ন কোম্পানির আন্ডারে যারা কাজ করছেন তাদের যে সমস্ত নিয়মের পরিবর্তন হয়েছে সেগুলোকে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, পিএফের জমা নিয়মের যে পরিবর্তন হয়েছে সেটি হচ্ছে বেসিক স্যালারি লিমিট, মানে একদম নতুন নিয়মে কিন্তু স্পষ্ট করে দেওয়া হয়েছে যে 15,000 টাকা পর্যন্ত যে বেসিক স্যালারি তার ওপর 12% হিসাবে মানে 1,800 টাকা কিন্তু আপনাকে জমা করতেই হবে এবং এইটা আপনার ক্ষেত্রে কিন্তু একদম ম্যান্ডেটারি। আপনার এর পরে যদি আপনার বেতন বেশি হয় বা বেসিক পে যদি বেশিও হয়ে থাকে, আপনি এর থেকে বেশিও জমা করতে পারেন, কিন্তু মিনিমাম যে অ্যামাউন্ট মানে 1,800 টাকা কিন্তু জমা করতেই হবে। এবার বিষয়টা হচ্ছে, আপনার বেসিক পে যদি বেশি হয়, আপনি যদি বেশি জমা করে থাকেন, তাহলে সেটি কিভাবে রেগুলেট করা হবে? দেখুন, আপনি যেটি জমা করবেন বেসিক পের থেকে বেশি, সেটি আপনি আপনার স্বেচ্ছায় আপনার নিজের ইচ্ছা অনুযায়ী কিন্তু জমা করবেন এবং যখন খুশি আপনি সেটাকে কিন্তু কমাতেও পারেন। তো এর ফলে কি হবে যে টেক হোম স্যালারি মানে আপনি হাতে যে পরিমাণ অর্থ আগে পেতেন তার থেকে বেশি পরিমাণ পাবেন এবং যা আপনার প্রাত্যহিক জীবনে কিন্তু কাজে লাগবে। দেখুন, এরপরে হচ্ছে টাকা তোলার নিয়মে কিন্তু অনেক কিছু পরিবর্তন আনা হয়েছে। আগে মূলত টাকা তোলার ক্ষেত্রে 13টি আলাদা কারণ বা ক্যাটেগরি কিন্তু ছিল। এখন কিন্তু সেগুলি কমিয়ে মূলত 3টি ক্যাটেগরি রাখা হয়েছে। একটি হচ্ছে এসেনশিয়াল নিডস, একটি হচ্ছে হাউজিং এবং অপরটি হচ্ছে স্পেশাল সার্কামস্টেন্সেস। তো এই 3টি কারণের ভিত্তিতে আপনি কিন্তু টাকা তুলতে পারেন। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে যে মোট জমার অন্তত 25% আপনাকে কিন্তু জমা রাখতে হবে, বাকি 75% আপনি কিন্তু অবশ্যই তুলতে পারবেন। আর যদি কোনো কারণে চাকরি হারান বা আনএমপ্লয়মেন্ট যারা, তাদের ক্ষেত্রে কিন্তু চাকরি যাওয়ার 1 মাস পর মোট ফান্ডের 75% কিন্তু টাকা কিন্তু তোলা যাবে। বাকি টাকা মানে ওই যে 25% সেটা তোলার জন্য কিন্তু 1 বছর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে এবং যেটা আগে কিন্তু ছিল 2 মাস। দেখুন, এরপরে অটো সেটেলমেন্ট এবং দ্রুত পেমেন্টের জন্য কিন্তু এআই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে এবং যার ফলে আপনার অ্যাপ্লিকেশন করার পর থেকে মাত্র 3 দিনের মধ্যে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে আসছে। এর পাশাপাশি কি করা হয়েছে না, অসুস্থতা, শিক্ষা, বিয়ে বা বাড়ি তৈরির মতো কারণে অটো সেটেলমেন্টের সুবিধা যেটা 1 লক্ষ টাকা পর্যন্ত ছিল সেটা কিন্তু বাড়িয়ে 5 লক্ষ টাকা পর্যন্ত করা হয়েছে। তবে পেনশনের টাকা তোলার ক্ষেত্রে বিশেষ কিছু কড়াকড়ি কিন্তু করা হয়েছে, কারণ আমরা জানি যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিন্তু পিএফের আন্ডারে পেনশন দেওয়ার বিষয়ে কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ এবং তারা এই সংক্রান্ত বিষয়ে কিছু নিয়মের পরিবর্তন করেছে। আগে কি হতো না, আগে চাকরি ছাড়া 2 মাস পরেই কিন্তু পিএফের সাথে পেনশনে জমানো টাকাও কিন্তু তুলে নেওয়া যেত, কিন্তু 2026 সালের যে নতুন নিয়ম সেখানে কিন্তু বলা হয়েছে যে চাকরি ছাড়া 2 মাস না, 36 মাস মানে 3 বছর বেকার বা কর্মহীন যদি আপনি থাকেন তবেই কিন্তু আপনি সেই টাকা তুলতে পারবেন। তো যার ফলে এটি কিন্তু পেনশন সংক্রান্ত যে বিষয় সেটিকে কিন্তু সুনিশ্চিত করছে। এছাড়া বাজেট ট্যাক্সের নিয়মের কিছু পরিবর্তন করা হয়েছে। এক্ষেত্রে কি করা হয়েছে না, পিএফ অ্যাকাউন্টে বছরে সর্বোচ্চ 7.5 লাখ মানে 7.5 লক্ষ টাকা পর্যন্ত জমা সম্পূর্ণ ট্যাক্স ফ্রি করা থাকবে। এর থেকে বেশি জমা হলে তবেই সেটি কিন্তু করযোগ্য বলে কিন্তু বিবেচিত হবে। এছাড়াও
সমস্ত প্রক্রিয়াটি যেহেতু ডিজিটাল মাধ্যমে হচ্ছে, আধার, প্যান এবং আধার লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা এখন বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে, যাতে কোনো ধরনের কাগজের কাজ ছাড়াই আপনি সহজেই টাকাটাকে কিন্তু তুলে ফেলতে পারেন। তো আপনার ইউএএনের সাথে আধার এবং প্যান কিন্তু অবশ্যই লিঙ্ক করে নিন, যাতে দ্রুত আপনি টাকা জমা তোলার সমস্ত প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারেন। এটি সম্পূর্ণরূপে আমি বললাম ইপিএফও বা যারা কোম্পানির আন্ডারে কর্মরত তাদের ক্ষেত্রে। এবার চলুন দেখে নেওয়া যাক যে জিপিএফ এবং পিপিএফ 2016 সালের কী কী নিয়মের পরিবর্তন হয়েছে। দেখুন, জিপিএফ এবং পিপিএফ সাধারণত 2026-এ কিন্তু নিয়মের বিশেষ কিছু পরিবর্তন কিন্তু হয়নি। এক্ষেত্রে নতুন বড় কোনো পরিবর্তন কিন্তু সেরকম কিছু হয়নি, মানে যেটা কোড অন সোশ্যাল সিকিউরিটি ইপিএফের আন্ডারে পরিবর্তন হয়েছিল। এক্ষেত্রে আগে যেরকম ছিল যে 5 লক্ষ টাকার যে ট্যাক্স নিয়ম সেটাই কিন্তু বলবৎ আছে, মানে 5 লক্ষ টাকার বেশি যদি হয়ে থাকে তবে কিন্তু অতিরিক্ত টাকার ওপর অর্জিত যে সুদ সেটি কিন্তু আয়করযোগ্য বা ট্যাক্সেবল হিসাবে ধরে নেওয়া হবে। এবার হচ্ছে জমার যে সর্বোচ্চ সীমা সেটাও কিন্তু সেরকম কিছু পরিবর্তন হয়নি। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের ক্ষেত্রে আর্থিক বছরে জিপিএফের সর্বোচ্চ সীমা যেমন 5 লক্ষ টাকা ছিল সেটাই কিন্তু ধরে রাখা হয়েছে। এর পাশাপাশি দেখুন সুদের হার, দেখুন জিপিএফের বর্তমান সুদের হার এখন আমরা জানি যে নতুন যে কোয়ার্টার বা ত্রৈমাসিকের ক্ষেত্রে সেখানে কিন্তু 7.1% কিন্তু ধার্য করা হয়েছে। তো একই কিন্তু রাখা হয়েছে, নতুন কিছু করা নেই। দেখুন পিপিএফের ক্ষেত্রে 2026-এর বাজেটে পিপিএফে জমার সীমা বাড়ানোর কোনো ঘোষণা কিন্তু করা হয়নি, এবং সেক্ষেত্রে ন্যূনতম যেমন 500 টাকা থেকে সর্বোচ্চ বছরে 1.5 লক্ষ টাকা পর্যন্ত জমা করার একটা লিমিট ছিল সেটাই কিন্তু রাখা হয়েছে, এবং ওল্ড ট্যাক্স রেজিমের ক্ষেত্রে 80Cর আন্ডারে যে ছাড় ছিল সেই ছাড়টা কিন্তু বলবৎ আছে, এবং সুদের হার, নতুন যে সুদের হার সেটা 7.1% কিন্তু রাখা হয়েছে। দেখুন টাকা তোলার ক্ষেত্রে 15 বছরের একটা লক ইন পিরিয়ড আমরা জানি যে পিপিএফের ক্ষেত্রে ছিল, সেটা এখনও আছে। তবে হ্যাঁ, 5 বছর পূর্ণ হওয়ার পর নির্দিষ্ট শর্তে কিন্তু আংশিক কিছু টাকা অবশ্যই তুলে নেওয়া যেতে পারে, এবং জমার উপর লোনও কিন্তু একটা লোন নেওয়ার একটা সুবিধা পাওয়া যেতে পারে। ট্যাক্সের ক্ষেত্রে বেনিফিট অবশ্যই আছে, এবং সেক্ষেত্রে কিন্তু TRIPL-E যে স্ট্যাটাস সেটা কিন্তু ধরে রেখেছে, মানে এক্সেম্পটের স্ট্যাটাস, অর্থাৎ আপনার জমার অঙ্ক, সুদ এবং মেয়াদ শেষে প্রাপ্ত সম্পূর্ণ টাকা সবটাই কিন্তু ট্যাক্স ফ্রি করে দেওয়া হয়েছে। তো সুতরাং বলতে গেলে 2026 সালে জিপিএফ ও পিপিএফের নিয়মের কিছু পরিবর্তন হয়নি, কিন্তু হ্যাঁ ইপিএফে কিন্তু অনেক কিছু পরিবর্তন হয়েছে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, পিডিএফগুলি আমি আপলোড করে দেবো, আপনারা আপনাদের প্রয়োজন মতো অবশ্যই ডাউনলোড করে নেবেন, দেখে নেবেন, বুঝে নেবেন, এবং আপনারা যে ক্যাটাগরির অন্তর্ভুক্ত সেই রকম সুবিধা আপনারা গ্রহণ করবেন। খুব ভালো থাকবেন, ধন্যবাদ।